আমরা সবে জানি যে শুধু পাতারকান্দি সমষ্টি না, সমগ্র আসাম তথা ভারতবর্ষত এভিকশন চলে সব জায়গাত। তো এভিকশনটা হইতো ওইটা আমরা সবেও চাই, কিন্তু একটা আরোপ লাগছে আপনার উপরে যে আপনার সমষ্টিত ওরকম কিছু কিছু জায়গাত এভিকশনর যে যারা আপনারে ভোট দিছে না, এরারে আপনি পার্টিকুলারলি এরার মানে বাড়িঘর আপনি বাঙ্গাইতরা বা এভিকশন করাইতরা। আপনার সমষ্টির সবচেয়ে বড় যেটা কলেজ, যেটা মানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝে অনেক নামি দামি একটা কলেজ, পাতারকান্দি কলেজ, তো শোনা গেছে যে আপনার কিছু ব্যক্তিগত গ্রাজেসের কারণে আপনি এই কলেজের কিছু ক্ষতি করতে বা লোকসান হর। শুভ সন্ধ্যা। বরাকের সবচেয়ে বড় আদালত জনতা আদালতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এখানে জাজের ভূমিকায় যাই থাকবা, তাই নইলে গিয়া শ্রী শ্যামাপদ দে, এক্স প্রিন্সিপাল, মডেল এইচএস স্কুল পাতারকান্দি। তো আমি মিস্টার শ্যামাপদ দে স্যার ডে ওয়েলকাম করিয়ার জনতার আদালতের মঞ্চে উপস্থিত হওয়ার লগে একটা হাত তালি দিবা প্লিজ। তো মিস্টার শ্যামাপদ দে স্যার ডে গামছা দিয়া বরণ করবা বরাকণ্ঠ পরিবারের সবচেয়ে সিনিয়র মোস্ট সদস্য মিস্টার আব্দুল হক। Thank you. Now the big call, the action hero of present politics in Barak Valley, a man with a big name, Mr. Krishnendu Pal. তো আমি মিস্টার কৃষ্ণেন্দু পাল দাদারে ওয়েলকাম করিয়ার জনতার আদালতের মঞ্চে উপস্থিত হওয়ার লগে জোরদার একটা হাততালি দিবা প্লিজ। মিস্টার বিধায়করে গামছা দিয়া ওয়েলকাম করবা বরাকণ্ঠ পরিবারের ডিরেক্টর মিস্টার খৈরুল এনাম। এখন বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে মিস্টার আমির হোসেন, ইলাসপুর জিপির প্রেসিডেন্ট, একটা অ্যান্টিক মোমেন্টো দিয়া মিস্টার কৃষ্ণেন্দু পাল দাদারে সম্মান জানাইবা। থ্যাংক ইউ। আজকের প্রোগ্রাম শুরু করার আগে আমরা সম্মানিত জাজ মিস্টার সমাপত দে স্যারের পারমিশন চাই আর আজকের আমরা অ্যাক্টিভিটিসগুলো স্টার্ট করার লগে স্যার। আজকে এই জনতার আদালতের প্রশ্ন উত্তর পর্বে অনুষ্ঠান শুরু করার অনুমতি দিলাম। থ্যাংক ইউ স্যার। তো আপনারা জনতার উদ্দেশ্যে একটা কই, আর যেহেতু এটা জনতার আদালত, তো আপনার পুরা পাওয়ার আছে, পুরা রাইটস আছে যেন আপনারা কোয়েশন করার লগে, বাট কোয়েশন ওরকম কোয়েশন করবা, ডিস্ট্রাকটিভ যেগুলা কোয়েশন আছে এগুলো আপনারা করবা না, বুঝছেন নি। কনস্ট্রাকটিভ কোয়েশনগুলো করবা। সেগুলোর যদি পার্সোনাল কোনো গ্রাজেস থাকে তাহলে এই ধরনের কোয়েশন থেকে আপনারা অ্যাভয়েড করবা। যে কোয়েশনগুলো করলে বা যে ইনফরমেশনগুলো জানবার হইলে আপনারা জিকাইবা যেটা সমাজের বেনিফিট হয় বা সবার মানে পার্সোনাল কোনো ইস্যুসগুলো কোয়েশন করবা না প্লিজ। তো সর্বপ্রথম বিধায়কের কাছে আমরা প্রশ্ন হইল গিয়া যে আপনার পার্টি, আপনার দল বা আপনি সবকা সাথ সবকা বিকাশের আপনারা নারা লাগাইন, কিন্তু আপনার উপরে আরোপ লাগছে যে আপনার সমষ্টিত আপনি হিন্দু ভোটার যারা আছে এরারে প্রাধান্য বেশি দেন, মুসলিম ভোটার বা মানে অন্য কমিউনিটির যারা ভোটার আছে এরারে আপনি প্রাধান্য কম দেন। তো আপনিও আরোপটা প্লিজ ক্লিয়ার করেন। আজকে সর্বপ্রথমে বরাকণ্ঠ পরিবারে বহুত বহুত ধন্যবাদ, এবং এই যে জনতার আদালত এখানের মধ্যে ওনারা যে আয়োজন করছেন এই কারণে আজকে যে আরোপ আমার উপরে বা আমরা পার্টির উপরে করা হয়েছে, বিশেষ করিয়া ভারতীয় জনতা পার্টি আজকের দিনে সমগ্র বিশ্বের বুকে সব নাম্বার 1 পার্টি। যে পার্টির সদস্য আমি নিজে একজন, তাই আমি খুব গর্বিত যে আমি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য। ভারতীয় জনতা পার্টির আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি যেদিন থেকে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হয়েছেন তারপর থাকিয়া
যেভাবে সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়ন হওয়ার এটার যে নারা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, সবাইকে নিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সব ধর্মের সব জাতির সব ভাষাভাষীর লোকের সমন্বয়ন, অন্তর্দয়, অন্তর থেকে উদয়, একদম পিছের থেকে পিছে পড়া সমাজের যাতে উন্নয়ন হয়, এই উদ্দেশ্যে এই মন্ত্র নিয়ে আমরা কাজ করি। যদি কোনো ব্যক্তি পাথারকান্দিতে এই দেখাইতে পারেন তাহলে এটা মানিয়া নিব, কারণ আমি পাথারকান্দি থেকে 2 বার বিধায়ক হয়েছি, 2016 এবং 2021। পাথারকান্দির কি অবস্থা আসলো, চুরাইবাড়ি দিকে বর্ষার সময় গাড়ি চলতো না, লয়েরপুয়া কানমুনের রাস্তার কি অবস্থা আসলো, পাথারকান্দি বাজারের রাস্তার কি অবস্থা আসলো, পাথারকান্দি বাইপাস বানাইতে কি অসুবিধা হয়েছে, সব নাগরিকরা জানেন। আজকে এমন কোনো এলাকা নাই রাস্তা গিয়া পৌঁছাইছে না। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন কোনো ধর্মের লোক কইতে পারত না যে রাস্তা হয়েছে না। করিখাই দিয়া রাস্তা হয়েছে, নাগরার ভিতরে দিকে রাস্তা হয়েছে, আমার কটামুনি থেকে সলামনা যে রাস্তা যে ব্রিজ কোন সময় হয়েছে, বিজেপি সরকার হওয়ার পর হয়েছে। আজকে 2011 সেন্সাসে অনেক গরিব ব্যক্তি জেনুইন মানুষ জেনুইন বেনিফিশিয়ারি পিএমওয়াই থেকে নাম বঞ্চিত হয়েছে, কারণ 11 সেন্সাস ইকোনমিক সেন্সাসের নাম আসলো না। তারপরে 2017 ইংরেজিতে এই পরিবর্তনের সরকার আবাস প্লাস নামে আবার জিওটেক করা হয়েছে। পাথারকান্দিতে 28,000-এর অধিক লোকের নাম এই কনস্টিটিউয়েন্সিতে লিপিবদ্ধ হয়েছে, যেটার ফার্স্ট পেজে অলরেডি ঘরের কাজ শুরু হয়েছে। ফেজ ম্যানারে প্রত্যেকের ঘর হইব। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সবার প্রধানমন্ত্রী আবাস সবার জন্য। এবং তারপরও কিছু জেনুইন এরিয়া যেমন চানকিরা বস্তি, এখানে অনেক মানুষ ওনাদের এখানে জিওটেক হয়েছে না। ওনারা অভিযোগ করছে, আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সঙ্গে আলোচনা করছি, এইবার বাজেটে 1 লক্ষ প্রধানমন্ত্রী আবাস মুখ্যমন্ত্রী আবাস হিসাবে 1 লক্ষ আরো স্যাংশন, যেটার মধ্যে এই যারা জেনুইন বেনিফিশিয়ারি ড্রপ হয়েছেন তারা নাম লিপিবদ্ধ হইব। চানকিরা বস্তিতে কারা থাকেন, কোন সম্প্রদায়ের লোক থাকে, এটা পাথারকান্দির নাগরিকরা জানে। এবং তারা নাম দিল্লি অবধি কীভাবে পৌঁছানো হয়েছে, আমরা কমিশনার সাহেব পিএনআরডি তার লগে কয়বার কথা হয়েছে, বিডিওর কাছে কয়বার যাওয়া হয়েছে, যে চানকিরা বস্তি পুরা বস্তির মানুষ এখানে প্রধানমন্ত্রী আবাসে নাম তারা ড্রপ হয়েছে। যার দরুন এই যে আরোপটা, আমি মনে করি এটা রাজনৈতিক কোনো হইব, কারণ যারা পাথারকান্দির আনাচে কানাচে সবে ঘুরিয়ে বেড়ায় তারা জানে যে পাথারকান্দি উন্নয়ন সব জাতির সব জনগোষ্ঠীর সব সমাজের হইতেছে। ধন্যবাদ। তো বিধায়ক সাহেবের উপরে আরেকটা আরোপ হইল গিয়া, আমরা সবে জানি যে শুধু পাথারকান্দি সমষ্টি না সমগ্র আসাম তথা ভারতবর্ষত এভিকশন চলে সব জায়গাত। তো এভিকশনটা হইতো ওইটা আমরা সবেও চাই, কিন্তু একটা আরোপ লাগছে আপনার উপরে যে আপনার সমষ্টিত ওরকম কিছু কিছু জায়গাতে এভিকশনর যে যারা আপনারে ভোট দিছে না এরারে আপনি পার্টিকুলারলি এরার মানে বাড়িঘর আপনি বাঙ্গাইতরা বা এভিকশন করাইতরা। একটা কথা, এভিকশনটা শুধু যে পাথারকান্দিতে হইতেছে এরকম নাই, আস্তে আসামের অনেক জায়গায় হইতেছে, ভারতবর্ষের অনেক জায়গায় হইতেছে। এবং আপনারা দেখছেন যে এভিকশন ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। একটা কথা সত্য যে পাথারকান্দি যেসব এলাকায় এভিকশন হইতেছে এরা পাথারকান্দির ম্যাক্সিমাম মানুষ এরা পাথারকান্দি এলাকার না। এটা সত্য কিনা না এটা সবাই জানে। আজকে যে এলাকার কথা করে আপনার বিশেষ করে কটামুনি এলাকাটা, এটা হলো ইচাবিল টি গার্ডেন এলাকার মাটি। ইচাবিলের সিলিং সারপ্লাস, কোথার থেকে এই মানুষরা আইসে আইয়া ধীরে ধীরে বাগানের সব মাটি দখল করা হইতেছে। আমরা একটা জিনিস জানি, বরাক উপত্যকায়
যেসব ইন্ডাস্ট্রি আসলো সব বন্ধ হয়ে গেছে। সুগার মিল বন্ধ, হিন্দুস্তান পেপার কর্পোরেশন বন্ধ, চা বাগানের অবস্থা একদম মৃতপ্রায় হয়ে গেছিল। এই পরিবর্তনের সরকার হওয়ার পরের থেকে চা বাগানের উপরে, চা বাগানের উন্নয়নে, চা বাগান কিভাবে বাঁচানো যায়। আমি একটা মন্ত্র জানি, যে মন্ত্রটা নিয়ে আমি সবসময় আমি আমার পথে আগে যেরাম, যে বাগান বাঁচলে বরাক উপত্যকা বাঁচবে। চা বাগান ছাড়া আর কি ইন্ডাস্ট্রি আছে? সেই তো এই ইন্ডাস্ট্রি বাঁচাইতে হইব। এই কারণে চা বাগান এলাকার আমি সবরে অনুরোধ করি যে আপনারা যারা ল্যান্ডলেস, আপনারা সার্কুল অফিসে অ্যাপ্লাই করুন, সবরে ভূমি আবন্টিত করা হইব। সরকারের পলিসিতে আছে ল্যান্ডলেসরা ল্যান্ড দেওয়া হইতো। যারা পিএমওয়াই ঘর পাইছে, মাটি নাই, এদেরকে ক্লাস্টার করিয়া, ক্লাস্টার পিএমওয়াই হাউস করিয়া বানাইয়া দেওয়া হয়। যারা মাটি নাই, ঘর পাইছে, তাদের মাটি আবন্টিত করিয়া ঘর দেওয়া হয়। যার দরুন যে ইভিকশনের কথা, যে আসিমগঞ্জে সমগ্র বাজার রাস্তা তৈরি করার মতন ব্যবস্থা আসলো না। সবাই ধীরে 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 ঘরটা বাঁশের খুঁটি দিয়া দিয়ে একদম রোডের উপরে গেছিল। আসিমগঞ্জ এলাকা, কানাইবাজার এলাকার নাগরিকরা তারা একবারে এই সার্কুল অফিসারে নিয়ে আগে ইভিকশন করানো হয়েছে। তাই এটাও বিধায়কের উপরে আরোপ। আজকে বনাঞ্চল, দুয়ালিয়া রিজার্ভ, পাথারিয়া রিজার্ভ, লঙ্গাই রিজার্ভ, বাদশাহী রিজার্ভ, রিজার্ভ ফরেস্টগুলা কোথার থেকে লুক আইয়া সমগ্র রিজার্ভ ফরেস্ট ধীরে ধীরে দখল করা চলে। আজকে দুয়ালিয়া রিজার্ভ নাম, দুয়ালিয়া রিজার্ভে কোনো রিজার্ভ ফরেস্ট আছে? কোনো রিজার্ভ ফরেস্ট নেই। এগুলোর মধ্যে রাবার বাগান কেউ নিজে দখল করে, এইভাবে করা হয়েছে। তো এগুলো চলবো। আর যতদিন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আসামে তাই অধিষ্ঠিত আসুন, এই প্রসেস চলতে থাকবো। আর আমি বিধায়ক কাছে এই প্রসেস চলতে থাকবো, তাতে কোনো কম্প্রোমাইজ হতো না, কোনো কম্প্রোমাইজ হতো না। কারণ ফরেস্ট বাঁচলে গ্রিন রিভলিউশন, ফরেস্ট বাঁচলে আমরা বাঁচব। আমরা কয়েকদিন আগে দেখছি যে করোনা মহামারীতে মানুষ অক্সিজেনের অভাবে কিভাবে প্রাণ ত্যাগ দিতে লাগছে। দিল্লিতে, মুম্বাইতে, আস্তা পৃথিবীতে অক্সিজেন শর্টেজ, অক্সিজেন ফ্রি অক্সিজেন আমরা কই থেকে পাই? গাছপালার থেকে পাই। আমরা যদি বৃক্ষ রোপণ না করি, আমরা যদি ফরেস্ট না বাঁচাই, তা আমরা কয়দিন পরে বাঁচতে পারতাম না। এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিংটা, এই যে গরম, এই গরমটা কারণ আমরা ধীরে ধীরে বনাঞ্চল ধ্বংস হইতেছি। এই বনাঞ্চল ধ্বংস হইয়া আমরা ধীরে ধীরে আমাদের নিজেদের লাইফ ধীরে ধীরে কমিয়া যাইতেছে। প্রাচীনকালে আমরা দেখছি অনেকের 100-110 বছর, 20 বছর কেউ বাঁচছে। আজকের দিনে মানুষের লাইফ 70 বছর, 80 বছর। তাই আমরা বনাঞ্চল বাঁচাইতে হইব, সবার সহযোগিতা লাগবে। বনাঞ্চলে যারা আছে তারা বনাঞ্চল দখল করা বাদ দিয়া নিজে নিজের বাসায় যাও। যারা বাইরের থেকে আইসুন তারা নিজে বাইরে যাও, এটাই অনুরোধ থাকবো। ধন্যবাদ। বিধায়ক সাহেবের কাছে নেক্সট আরোপ হইল গিয়া যে আপনার সমষ্টির সবচেয়ে বড় যেটা কলেজ, যেটা মানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝে অনেক নামি দামি একটা কলেজ, পাতারকান্দি কলেজ। তো শোনা গেছে যে আপনার কিছু ব্যক্তিগত গ্রাজেসের কারণে আপনি এই কলেজের কিছু ক্ষতি করডা বা লোকসান হর, এই আরোপটা আপনি ক্লিয়ার করেন প্লিজ। সুন্দর কোয়েশ্চন। আমি যে সময় 2016 ইংরাজিতে পাতারকান্দির নাগরিকরা আশীর্বাদ দিয়ে আমার বিধায়ক হিসাবে নির্বাচিত করার পরে আমি প্রথমে এডুকেশন সেক্টরের উপরে খুব জোর দিলাম। এবং পাতারকান্দির নাগরিক সবে জানুন যে বালিপিপলা টু কানাইবাজার কতটা হায়ার সেকেন্ডারি স্কুল আসলো, কতটা কলেজ আসলো, কতটা হাই স্কুল আসলো, সবাই জানা আস। বাগান এলাকায় কোনো হাই স্কুল আসলো কিনা না, এটাও নাগরিকরা জানে। এখন কথা হলো পার্টিকুলার পাতারকান্দি কলেজ, আমি যে সময় বিধায়ক হওয়ার পরে আমার কাছে প্রথম ফ্রেশার্স প্রোগ্রামে ওনারাই দুই অনুগত আমার ফারুক, সাব্বির, তারা 7-8 জন কলেজের ছাত্ররা নিয়া আমার বাসায় গিয়ে নিমন্ত্রণ দেওয়া হয়েছে।
আমি দেখার পরে খুব আনন্দ পাইছি যে প্রথম কলেজে যাই, তো কলেজে গিয়া কলেজের পরিকাঠামোটা দেখা দরকার। আমি নিমন্ত্রণটা অ্যাকসেপ্ট করছি। করার পরে আমি যাতে এই কলেজে না যাই, যাওয়ার জন্য 7-8 জন গেছেন, এই কলেজে যাতে না যাই তার জন্য না হইলে 200 ফোন আইছে আমার কাছে। তো আমি 2-1জনকে জিজ্ঞাইলাম কেন যেতাম না, বলে এই কলেজে কোনোদিন কেউ গেছেন না, কোনো মানে এমএলএ, তারপরে কোনো তখনের মন্ত্রী যারা আসলা কেউ গেছেন না। তখন আমি কইলাম আরে এটা কি নমুনার কথা হইতে পারে যে গেছেন না, এটা কোনো জিদ মিটারে জায়গা নেই। মানুষ গড়ার মেইন প্রতিষ্ঠান যেটা, এটা হলো স্কুল কলেজ। আমরা এই পৃথিবীর ভগবানের শ্রেষ্ঠ জীব মানুষ, আর মানুষ হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে হইলে আমরা মেইন ব্যাকবোন হইল এডুকেশন, সুশিক্ষা। আমি সবার কথা বাদ দিয়া আমি পাতারকান্দি কলেজ যাইছি। আর পরে এই ছাত্রছাত্রীরা দেখিয়ে অনেক আনন্দ লাগছে। তারপরে যাইতে সময় দেখলাম রাস্তার কি বেহাল অবস্থা। তো যাইতে সময় বিএড কলেজ যেটা, এরাও আমার কিছু স্যার আমরা কলেজে ঢুকতে লাগবো, আমাদের পাতারকান্দি কলেজ থেকে 12 বিএড কলেজে গেছি। যাওয়ার পরে মহিলা টিচার যারা, তারার জন্য আলাদা শৌচালয় নাই, তারা টিচাররা বয়ার জায়গা নাই। তারপরে ছাত্র যারা, তারারও ভালো শৌচালয় নাই। প্রথম আমি 10 লক্ষ টাকা শৌচালয় নির্মাণের জন্য দিছি, এবং ওই ছাত্রছাত্রীরা কইছি ভালো করে পড়াশোনা করার জন্য। আমি এই কথাগুলা আজকের মুখ্যমন্ত্রী, তখনের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সঙ্গে আলোচনা করব, এবং এই কথাগুলা তুলে ধরবো। শুধু পাথারকান্দি কলেজ না, আরও আমরা স্কুল কলেজের কথা। এবং তারপরে আমি এই কলেজে গার্লস হোস্টেল, কলেজ ইনফ্রাস্ট্রাকচারের লাগে আরও টাকা স্যাংশন করে দেওয়া হয়েছে। ইট মে বি 70 লাখ or 1 crore। তারপরে এই কলেজের রাস্তা, পুরো রাস্তা এই বছরই বানাইয়া দেওয়া হয়েছে, যাতে আমার এই প্রিয় ছাত্রছাত্রীরা, প্রিয় শিক্ষাগুরুরা সুন্দর মতো যাতে কলেজে যাইতে পারে। কলেজের সামনে কোনো বাজে আড্ডা হইতে পারতো না, এইভাবে আমরা মানে একটা মেসেজ সবার কাছে দিছি। কলেজ ইনফ্রাস্ট্রাকচারের লাগিয়া আমি নিজে কথা কইছি। তখন এই কথাগুলা শুধু পাতারকান্দি কলেজ না, স্বামী বিবেকানন্দ কলেজ, ওই কলেজেও গেছি। ওই কলেজেরও কী কী ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন ওইটা নিয়েও আলোচনা হয়েছে। ওই কলেজও 70 লক্ষ টাকা দিছি অডিটোরিয়াম বানানো। তারপর যে সময় আমরা বর্তমান মুখ্যমন্ত্রী, সবার প্রিয় মুখ্যমন্ত্রী, শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় পাথারকান্দির এই কথাগুলো জানতে পারিয়া সঙ্গে সঙ্গে আরও 6 জন টিচার রেগুলারাইজ করা হলো। পাথারকান্দি 6 জন স্বামী বিবেকানন্দ কলেজ, শুধু আর্টস স্ট্রিমে। তারপর সায়েন্স স্ট্রিম দেওয়া হইতো, আমার ডাকাইয়ে নেওয়া হইলো যে কোন কলেজে দেওয়া হইতো, স্বামী বিবেকানন্দ কলেজ এবং পাথারকান্দি কলেজ। আমি দেখলাম স্বামী বিবেকানন্দ কলেজে তখনও এই ব্যবস্থা এখনো গড়িয়ে উঠছে না সায়েন্স স্ট্রিমের জন্য। আর পাথারকান্দি কলেজের প্রিন্সিপাল আমারে 2-3 বার রিকোয়েস্ট করছে যে সায়েন্স যাতে পাথারকান্দি কলেজে হয়। আমি সঙ্গে সঙ্গে সায়েন্স কলেজটা যাতে পাথারকান্দি কলেজে হয় তার জন্য দেওয়া হয়েছে, এবং তারপরে পাথারকান্দিতে সায়েন্স স্ট্রিম স্টার্ট হয়েছে। এটা সবে জানে, পাথারকান্দির নাগরিকরা জানে। এবং এইটা নিয়ে অনেক রাজনৈতিক কথা হয়, সবেই জানে কি কথা হয়েছে। আমার আগে অনেকে কইছে, আমরা ফেস ম্যানার, যার ইনফ্রাস্ট্রাকচার থাকবো তারে আগে ব্যবস্থা দেওয়া হয়। সেই জন্য আপনারা আগ বাড়িয়েন। তারপর স্বামী বিবেকানন্দ কলেজও সায়েন্স স্ট্রিম স্যাংশন হয়েছে। এই বছর খুব সম্ভব ক্লাস শুরু হইব। শিক্ষার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, এখানে কোনো ধরনের পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স যাতে কলেজের ভিতরে না হয়, এটা আমি সব সময় চাই। কিন্তু কে বা কারা এইসব নিয়ে যে পাথারকান্দি কলেজে উন্নয়নে তাই নাই না, একটা কথা
আমি চাই পাথারকান্দি কলেজে যারা শিক্ষক শিক্ষয়িত্রী আছেন, ওনারা গুরুজনেরা, ওনারা যাতে নন পলিটিক্যাল একটা থট প্রসেস নিয়ে ওনারা কলেজটা রান করুন। কলেজের অধ্যক্ষ যাতে একদম রাজনীতি ফ্রি, পলিটিক্স ফ্রি কলেজটারে রান করুন। বিহু আসামের সব থেকে বড় উৎসব। বিহুর দিনে কলেজ যদি খোলা থাকে তো মানুষের মনে ইয়ে হইব, কারণ আমি ওই কলেজের, আমি পাথারকান্দি এমএলএ, আর আমার এখানে যদি কলেজে খোলা থাকে তো এটা বিশাল বড় একটা ইয়ে হইব। আমি সঙ্গে সঙ্গে প্রিন্সিপালটা জিজ্ঞেস, প্রিন্সিপাল কইল না যে কলেজ এমনি খোলা আসলো কিন্তু পড়াশোনা হয়েছে না, কিন্তু ভিডিওতে দেখা গেছে ছাত্রছাত্রীরা যাইতেছে। তো এখন কথা হইলো আমার মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের শিক্ষা ক্ষেত্রে একদম প্রাইমারির থেকে একদম আপ টু গ্রাজুয়েশন ফ্রি এডুকেশন, পড়াশোনাতে যাতে কোনো ধরনের কোনো পয়সার জন্য কেউ পড়াশোনা করতে পারতেছে না এই ধরনের কোনো ইয়ে যাতে না হয়, পড়াশোনার জন্য ফ্রি, অ্যাডমিশন ফিস ফ্রি, কেউ হোস্টেলে থাকলে এটাও ফ্রি, যাতে মহিলাদের জন্য সাইকেল, তারপরে স্কুটি, থামটপ, ল্যাপটপ, অনেক ব্যবস্থা দেওয়া হয়েছে, ড্রেস, যাতে সবাই সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। এখন যদি কলেজে দেখা যায় অ্যাডমিশন ফিস 16,000 17,000 টাকা নেওয়া হইতেছে, তো অনেক মানুষ তো আমরা খারাপ পেইব। তখন আমি তো বুঝছি, আমি সাবজেক্ট ম্যাটারটা আমি পরে স্টাডি করে দেখলাম যে ড্রেস সেম পাথারকান্দি কলেজের যারা জুনিয়র কলেজে পড়ে তারারও যে ড্রেস, যারা গভর্নমেন্ট কলেজে পড়ে, পাথারকান্দি গভর্নমেন্ট কলেজে যারা পড়ে ডিগ্রিতে তারারও সেম ড্রেস। জুনিয়র কলেজটা হলো প্রাইভেট, কেউ প্রাইভেট কলেজ, এটা তো গভর্নমেন্ট প্রপার্টিতে বা এই কলেজে চালানো যায় না। যার দরুন আমি নিজে গভর্নিং বডির চেয়ারম্যান, ওনারা আমি বলছি যে আপনি অতি সত্বর ড্রেসটারে চেঞ্জ করেন, কারণ নাইলে মানুষে ফিস দেওয়ার পরে পাবেন এটা তো গভর্নমেন্ট কলেজে ফিস দিলাম, কেন ফিস লাগবে? কারণ আমাদের তো গভর্নমেন্ট কলেজে ফিস নাই, ফিস ফ্রি। তাই ড্রেসটা যাতে চেঞ্জ হয়, ওই জুনিয়র যারা কলেজ চালায়, যারা প্রাইভেট কলেজ চালায়, তারার প্রিমিসেসের ভিতরে তারার প্রপার্টির মধ্যে যাতে চালায়। আমরা যেটা গভর্নমেন্ট প্রভিন্সিয়ালাইজ কলেজ, গভর্নমেন্টের কলেজ, এই কলেজে যাতে কোনো ধরনের ফিস নেওয়া না হয় এবং ড্রেস কোডটা চেঞ্জ করার জন্য অনুরোধ জানাইছি। তাতে যদি আমার কেউ খারাপ পাইন তো আমি এটা নিয়ে করি না, কারণ আমি আমার অ্যাজ পার রুলস আমি কথা কই। কারণ পাথারকান্দির ছাত্রছাত্রীরা যাতে একদম উন্নয়নের চরম শিখরে গিয়ে পৌঁছায়, এইখান থেকে যাতে কেউ আইএএস, আইপিএস, আইএফএস, আইআরএস, এসিএস, এপিএস, কেউ সায়েন্টিস্ট, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর হয়, এইখান থেকে ভারতবর্ষের নেতৃত্ব দেয়, এই উদ্দেশ্যে আমরা কাজ করলাম, যাতে এডুকেশনের ক্ষেত্রে আমরা আরো বেশি উন্নয়নের চরম শিখরে নিয়ে পৌঁছাইতে পারি, এই উদ্দেশ্যে কাজ চলে। যাদের এখানে ভুল করার কি আছে? তো আমি এই যদি উপদেশ দেই যে আপনার ড্রেস আলাদা করুন, প্রাইভেট কলেজ কেউ চালাইলে আলাদা জায়গায় যান, গভর্নমেন্টের কলেজে গভর্নমেন্টের মতন থাকতে দিন। তাতে যদি কোনো ভুল থাকে তো এটা জনতা বিচার করব, কারণ সরকারের তরফ থেকে এডুকেশন টোটাল ফ্রি। নমস্কার।